Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future তো discussions. চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা বিশাল ভারী মেট্রো ট্রেন কি করে এত স্মুথলি কোনো ঝাঁকুনি ছাড়াই চলতে শুরু করে, বা ঠিক প্ল্যাটফর্মে এসে নিখুঁতভাবে থেমে যায়? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ব্রেক করার সময়ও নাকি শক্তি বাঁচায়। এর পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। আর এই সব রহস্যের মূলে যে আছে, সেই হলো আমাদের আজকের আলোচনার হিরো, ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম। সত্যি বলতে এটাই হলো সেই ব্রেইন আর মাসল পাওয়ারের কম্বিনেশন যা এই রকম পারফেক্ট মোশন কন্ট্রোল সম্ভব করে তোলে। বেশ, তাহলে চলুন আমরা একসাথে এই সিস্টেমটা ধাপে ধাপে তৈরি করি। দেখুন, যে কোনো সিস্টেমের শুরু হয় একটা ভরসাযোগ্য পাওয়ার সোর্স বা শক্তি উৎস দিয়ে। আমাদের মেট্রো ট্রেনের কথায় যদি ধরি, তাহলে এর পাওয়ার সোর্স হল 3 ফেজ এসি সাপ্লাই। পাওয়ার সোর্সের পরেই আসে পাওয়ার মডুলেটর। এর কাজটা কিন্তু বেশ মজার। ও সোর্স থেকে আসা র পাওয়ারকে মোটরের জন্য একেবারে পারফেক্ট একটা ফর্মে বদলে দেয়। ব্যাপারটা অনেকটা একজন শেফের মতো, যিনি কাঁচা সবজিকে একটা দারুণ ডিশে পরিণত করেন। এখন আমরা সিস্টেমের হার্ট বা হৃৎপিণ্ডকে যোগ করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইলেকট্রিক মোটর। এই মোটরই হলো সেই আসল মাসল, যা মডুলেটেড ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে চাকাগুলোকে ঘোরায়। কিন্তু এই যে এত শক্তি তৈরি হলো, এটা দিয়ে ঠিক কী কাজটা হবে? এখানে আসে লোড, মানে যে কাজটা আসলে করতে হবে। আমাদের মেট্রোর ক্ষেত্রে এই লোড হল ওই বিশাল কোচগুলো আর তার ভেতরের সমস্ত যাত্রী। আর সবশেষে এই পুরো সিস্টেমটাকে একসাথে বাঁধার জন্য আমরা যোগ করব কন্ট্রোল আর সেন্সিং ইউনিট। এটাকে বলতে পারেন পুরো সিস্টেমের চালকের কেবিন। এটাই নির্দেশ নেয় মোটরের স্পিড কত আছে, সেটা সেন্স করে আর সেই অনুযায়ী পুরো সিস্টেমকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে। তাহলে এখন প্রশ্ন হলো, একটা ইলেকট্রিক ড্রাইভের 4টি প্রধান অংশ কি কি? তো আমরা সিস্টেমটা কেমন দেখতে তা তো বুঝে গেলাম। এখন চলুন দেখি এর পেছনের আসল ফিজিক্সটা কি। এখন আমরা কথা বলবো টর্কের ভাষায়। হ্যাঁ, এই টর্কই হলো সেই ভাষা যা দিয়ে ড্রাইভ সিস্টেমের ভেতরে সমস্ত ঘূর্ণন বল বা ফোর্সের হিসেব করা হয়। স্ক্রিনে যে সমীকরণটা দেখা যাচ্ছে, এটাই হলো ফান্ডামেন্টাল টর্ক ইকুয়েশন। দেখুন, এখানে মোটরের টর্ক মানে টিকে দুটো জিনিসকে একসাথে সামলাতে হচ্ছে। একটা হলো লোডের টর্ক বা টিএল, আর অন্যটা হলো ডাইনামিক টর্ক বা যে ডি ওমেগা বাই ডিটি। সহজ করে বললে, মোটরের শক্তিকে লোডের বাধা আর সিস্টেমের নিজের জড়তা, এই দুটোকেই হারাতে হয়। পরীক্ষার সময় এই ফর্মুলাটা মনে রাখা কিন্তু খুব জরুরি। আর তার জন্য একটা ছোট্ট মজার লাইন আছে। শুধু মনে রাখুন, টোটাল টর্ক লাগে যখন ডোনেট ওমেগা উইথ ডিভোশন টু টাইম। এই লাইনটা মনে রাখলে ফর্মুলাটা আর গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একটা মোটরকে কিন্তু নানা রকম লোডের সাথে লড়তে হয়। এই টেবিলে দেখুন 4 ধরনের প্রধান লোড, টর্ক আর তার কিছু চেনা উদাহরণ দেওয়া আছে। যেমন একটা ক্রেন বা হোয়েস্টের জন্য লাগে কনস্ট্যান্ট টর্ক, যা স্পিডের ওপর নির্ভর করে না। আবার একটা ফ্যান বা পাম্পের জন্য এমন টর্ক লাগে যা স্পিডের স্কোয়ারের সাথে বাড়তে থাকে। তাহলে ভাবার বিষয় হলো, একটা ফ্যান কোন ধরনের লোড টর্কের উদাহরণ? ওয়াও, আমরা সিস্টেমটা চিনেছি, তার কাজ করার শক্তিটাকেও বুঝেছি। এখন চলুন আরও এক ধাপ এগিয়ে যাই। দেখি এই শক্তিকে কিভাবে এত সুন্দরভাবে আর দক্ষতার সাথে কন্ট্রোল করা হয়। যে কোনো ড্রাইভের জন্য স্টেবিলিটি বা স্থিতিশীলতা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা মূলত 2 রকমের, স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, আঙুলের ডগায় একটা কলমকে ব্যালেন্স করা হচ্ছে। এটা হলো স্টেডি স্টেট স্টেবিলিটি। আর যদি কেউ কলমটাকে একটা টোকা মেরে ফেলে আর সেটাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলা হয়, সেটা হলো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। তাহলে স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেবিলিটির মধ্যে মূল পার্থক্যটা কি? এবার আমরা একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলবো, যার নাম মাল্টি কোয়াড্রেন্ট অপারেশন। এটা বোঝার জন্য সবথেকে ভালো উদাহরণ হলো একটা ক্রেন বা হোয়েস্ট। একটা হোয়েস্ট যেভাবে একটা ওজনকে ওঠায় আর নামায়, তার মধ্যেই কিন্তু এই অপারেশনের 4টে মোড লুকিয়ে আছে। দেখুন, প্রথম কোয়াড্রেন্টে মোটর নিজের শক্তিতে একটা ভারী লোডকে ওপরে তোলে। এটাকে বলে ফরওয়ার্ড মোটরিং। দ্বিতীয় কোয়াড্রেন্টে একটা খালি খাঁচা যখন কাউন্টার ওয়েটের টানে ওপরে ওঠে, তখন মোটর উল্টো দিকে টর্ক দিয়ে ব্রেক করে গতিটাকে কন্ট্রোল করে। এটা হলো ফরওয়ার্ড ব্রেকিং। তৃতীয় কোয়াড্রেন্টে মোটর একটা খালি খাঁচাকে জোর করে নিচে নামায়।
এটা রিভার্স মোটরিং। আর চতুর্থ কোয়াড্র্যান্টে একটি ভারী লোড যখন নিজের ওজনেই নিচে নামছে, তখন মোটর আবার ব্রেক কষে গতিটাকে নিয়ন্ত্রণে রাখে। এটাই হলো রিভার্স ব্রেকিং। তাহলে এখানে প্রশ্ন জাগে, একটি লোড করা খাঁচা নিরাপদে নামানোর সময় কোন কোয়াড্র্যান্টে কাজ হয়? খুব ভালো। আমরা অনেকগুলো জরুরি কনসেপ্ট শিখে ফেলেছি। চলুন এবার সবগুলোকে একসাথে করে দেখি যে আমাদের মেট্রো ট্রেনের সেই শুরুর রহস্যটা সমাধান হলো কিনা। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। মেট্রো ট্রেনকে কন্ট্রোল করছে একটা কমপ্লিট ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম। এর স্মুথ জার্নির পেছনের অঙ্কটা কষছে টর্ক ইকুয়েশন, আর চলার পথে ট্র্যাকের ঘর্ষণ বা বাতাসের বাধার মতো বিভিন্ন লোড টর্ককেও এই সিস্টেম সামলায়। মাল্টি কোয়াড্র্যান্ট অপারেশনের জন্যই মেট্রো একদিকে যেমন খাড়াই পথে উঠতে পারে, তেমনি ব্রেক কষার সময় সে শক্তি নষ্ট না করে সিস্টেমে ফিরিয়ে আনতে পারে, যাকে বলে রিজেনারেটিভ ব্রেকিং। আর এই সব কিছুর ওপরে স্টেবিলিটি নিশ্চিত করে যে যাত্রাটা সবসময় নিরাপদ আর নির্ভরযোগ্য থাকবে। আলোচনার প্রায় শেষে এসে গেছি আমরা। চলুন এবার একটু ভাবি, এই যে এত কিছু জানলাম, এটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, বরং একজন ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখা খুব দরকার, ইলেকট্রিক ড্রাইভ বোঝা মানে শুধু একটা পরীক্ষার টপিক পড়া নয়, এটা আসলে আগামীর যত যন্ত্র তাদের চলার ভাষাটা শেখা। আজকের দিনের ইলেকট্রিক গাড়ি, হাই স্পিড ট্রেন থেকে শুরু করে ফ্যাক্টরি রোবোটিক আর্মস বা অটোমেটেড সিস্টেম পর্যন্ত সব আধুনিক প্রযুক্তির একেবারে কেন্দ্রে কিন্তু এই ইলেকট্রিক ড্রাইভের কনসেপ্টগুলোই রয়েছে। তাই এই বিষয়টাতে দখল থাকা মানে ভবিষ্যতের ইভি, অটোমেশন বা রোবোটিক্সের মতো ফিল্ডে কাজ করার দারুণ সুযোগ তৈরি হওয়া। তাহলে আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। ইলেকট্রিক ভেহিকল আর রোবোটিক্সের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে ইলেকট্রিক ড্রাইভ টেকনোলজির জন্য পরবর্তী বড় চ্যালেঞ্জ কী হতে পারে বলে মনে হয়? এটা নিয়ে ভাবুন আর শিখতে থাকুন। ধন্যবাদ।